আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে বায়োমলিকিউলগুলো সম্পর্কে। কিছু বায়োমলিকিউল সম্পর্কে আগের ক্লাসে আমরা পড়েছিলাম। আজকে আমরা তার পরবর্তী বেশ কিছু বায়োমলিকিউল সম্পর্কে পড়ব। যেমন দেখো, প্রথমেই আসছে যেটা আমাদের, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিক অ্যাসিড। এবার দেখবে যে আগের দিনে আমরা পড়ছিলাম মাইক্রোমলিকিউল এবং ম্যাক্রোমলিকিউল। মাইক্রোমলিকিউল হচ্ছে ছোট আকৃতির স্ট্রাকচারটা, আর যখন মাইক্রোমলিকিউলসগুলো দিয়ে একটা বড় আকৃতির স্ট্রাকচার তৈরি হচ্ছে তখন সেটাকে বলা হয় ম্যাক্রোমলিকিউল। যেমন এখানেতে নিউক্লিওটাইড, এটা হচ্ছে মাইক্রোমলিকিউল, এবং নিউক্লিওটাইড পরপর পরপর অ্যাটাচ হয়ে পলিনিউক্লিওটাইড যে স্ট্রাকচার তৈরি করে সেটাই হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ আরএনএ বলে যেটাকে আমরা চিনি, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি নিউক্লিক অ্যাসিড। এবার যদি আমরা স্ট্রাকচারটা দেখতে যাই, তাহলে ডিএনএ আরএনএ যে স্ট্রাকচারটা তৈরি হয়, সেই ডিএনএ আরএনএ স্ট্রাকচারটা তৈরি হওয়ার জন্য সেখানেতে অ্যাকচুয়ালি তিনটে কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার মানে হচ্ছে 5 কার্বনযুক্ত একটা অ্যাকচুয়ালি শর্করা, পেন্টোজ সুগার, 5 কার্বন সুগার। সেকেন্ড হচ্ছে নাইট্রোজেন বেস, একটা নাইট্রোজেন ঘটিত ক্ষার। আর থার্ড হচ্ছে ফসফেট। ফসফেট মানে হচ্ছে ফসফরিক অ্যাসিড। এই তিনটে কম্পোনেন্ট দিয়ে এরা কিন্তু অ্যাকচুয়ালি তৈরি হয়। এবং এই কম্পোনেন্টগুলোর মধ্যে দেখো নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফেট, এই কম্পোনেন্টগুলো দিয়ে অ্যাকচুয়ালি কিন্তু গোটা মানে ডিএনএ স্ট্রাকচার যেটা সেটা তৈরি হচ্ছে। এবার ডিএনএর অ্যাকচুয়ালি যে স্ট্রাকচারটা হয়, ডিএনএ হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড একটা স্ট্রাকচার, এবং ঠিক কিছুটা মই বা সিঁড়ির মতো দেখতে হয়। ঠিক যেরকম মইয়ের দেখো দুদিকে দুটো লাঠির মতো অংশ আছে, আর মাঝে পা রাখার যেরকম ধাপগুলো থাকে সেরকম কিছু পার্ট রয়েছে। এবার এইটা হচ্ছে যেমন ডিএনএ স্ট্রাকচার, এইটা হচ্ছে কিন্তু ম্যাক্রোমলিকিউল। কিন্তু এই ডিএনএ স্ট্রাকচারটা ছোট্ট ছোট্ট কিছু কম্পোনেন্ট দিয়ে তৈরি। এইগুলো হচ্ছে বিল্ডিং ব্লক, একটা ছোট ছোট ইউনিট। এই বিল্ডিং ব্লকটাই অ্যাকচুয়ালি নাম দেওয়া হয় যেটা, সেটা হচ্ছে নিউক্লিওটাইড। তার মানে নিউক্লিওটাইড হচ্ছে এখানে মাইক্রোমলিকিউল, আর ম্যাক্রোমলিকিউল যেটা সেটা হচ্ছে ডিএনএ। এবার যদি আমরা মাইক্রোমলিকিউল যেটা নিউক্লিওটাইড সেইটার কম্পোনেন্ট দেখি যে প্রত্যেকটা নিউক্লিওটাইড কিভাবে তৈরি হচ্ছে, তাহলে এই নিউক্লিওটাইডের মধ্যেই এই তিনটে কম্পোনেন্ট থাকে। দেখো এখানে একটা পেন্টোজ সুগার আছে, 5 কার্বনযুক্ত একটা শর্করা আছে। এর একটা দিকে হাতেতে দেখো একটা নাইট্রোজেন বেস এখানে অ্যাটাচ হয়ে রয়েছে। এবার নাইট্রোজেন বেস 4 রকমের হতে পারে ডিএনএর ক্ষেত্রে। সেটা হচ্ছে এটিজিসি, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। আর যদি এটা আরএনএ মলিকিউল হয়, আরএনএর ক্ষেত্রে থাকে এইউজিসি, অ্যাডেনিন, ইউরাসিল, সাইটোনিন আর গুয়ানিন, সাইটোসিন আর গুয়ানিন। তার মানে দেখো পার্থক্য হচ্ছে যে ডিএনএর ক্ষেত্রে এই নাইট্রোজেন বেস হিসেবে একটা থাকে, সেটা হচ্ছে থাইমিন, কিন্তু আরএনএর ক্ষেত্রে থাইমিনের বদলে থাকে ইউরাসিল। এইটাই হচ্ছে ডিএনএ আরএনএ স্ট্রাকচারের পার্থক্য। আর একটা যেটা হয় সেটা হচ্ছে সুগার, যেটা সুগারটা আরএনএর ক্ষেত্রে থাকে রাইবোজ সুগার, আর অ্যাকচুয়ালি ডিএনএর ক্ষেত্রে থাকে যেটা, সেটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। এই দুটো জায়গাতেই ডিএনএ আরএনএর পার্থক্য। আর একটা থাকে সেটা হচ্ছে ডিএনএ ডবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার হয়, আর আরএনএ কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার হয়। কিন্তু বেসিক যে স্ট্রাকচার নিউক্লিওটাইড, তো সেই নিউক্লিওটাইড সবার মধ্যেই কিন্তু অবস্থান করে। এবার নিউক্লিওটাইডের কম্পোনেন্টের কিছু চেঞ্জ হতে পারে, কিন্তু নিউক্লিওটাইড সবার মধ্যেই থাকে। এবার এখানে দেখো একদম মাঝখানে বসে আছে যেটা, সেটা হচ্ছে 5 কার্বনযুক্ত শর্করা পেন্টোজ সুগার। এর এক হাতেতে ধরে রয়েছে যেটা, সেটা হচ্ছে একটা নাইট্রোজেন বেস, আর অন্য হাতেতে ধরে আছে যেটা, সেটা হচ্ছে একটা ফসফেট। তাহলে এই তিনটে কম্পোনেন্ট নিয়েই তৈরি হয় যেটা, সেটা হচ্ছে নিউক্লিওটাইড। অনেক ক্ষেত্রে কি হয় যে সবার প্রথম যখন এটা তৈরি হতে যায়, তখন সবার প্রথম সুগার আর এই নাইট্রোজেন বেস এসে অ্যাটাচ হয়। যখন সুগার আর নাইট্রোজেন বেস এসে অ্যাটাচ হয় তখন সেই গঠনটাকে বলা হয় নিউক্লিওসাইড। তারপর দেখা যায় যখন ফসফেট এসে অ্যাটাচ হয় তখন এই পার্টটাকে বলা হয় নিউক্লিওটাইড। এবং এই নিউক্লিওটাইডটাই কিন্তু একটা বিল্ডিং ব্লক। একটু খেয়াল করলেই বুঝতে পারবে, দেখো পরপর পরপর নিউক্লিওটাইডগুলো অ্যাটাচ হয়েই এই চেন স্ট্রাকচারটা তৈরি করেছে। এবার যদি আরএনএ হয়, এরকম পরপর পরপর নিউক্লিওটাইডগুলো যোগ হয়ে গেলেই দেখো এরা যোগ হয়েছে কিন্তু ফসফেট দিয়ে। দেখো ফসফেট দিয়ে অ্যাটাচমেন্ট হয়েছে, সেই জন্য এই বন্ডটাকে বলা হয় ফসফোডাইএস্টার বন্ড। সেইটা দিয়েই দেখো এখানে কিন্তু এই চেন যে স্ট্রাকচারটা সেটা তৈরি হয়েছে। এবার ডিএনএ যেহেতু দেখো ডবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, সেই কারণে এইদিকেও যেমন একটা নিউক্লিওটাইডের চেন উঠে গেছে, ঠিক সেরকম এদিক থেকেও একটা নিউক্লিওটাইডের চেনটা চলে এসছে। কিন্তু দেখো এইদিকে সুগারের মুখগুলো যেদিকে,
এই দিকে সুগারের মুখগুলো কিন্তু উল্টো দিকে, কারণ উল্টো দিকে সাজানো না হলে কখনোই নাইট্রোজেন বেসগুলো পাশাপাশি আসতে পারবে না। এবং নাইট্রোজেন বেসগুলো যখন এসছে পাশাপাশি, দেখো সেটা ডিএনএর ক্ষেত্রে, এটা যেহেতু ডিএনএ স্ট্রাকচার, তাহলে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন দেখাচ্ছে এখানে। যেহেতু ডিএনএ সেই জন্য ইউরাসিল এখানে নেই। এবং সবসময় অ্যাডেনিন পাশের অন্য স্ট্যান্ডের থাইমিনের সাথে বন্ড করছে, গুয়ানিন সাইটোসিনের সাথে বন্ড করছে, থাইমিন দেখো অ্যাডেনিনের সাথে, গুয়ানিন সাইটোসিনের সাথে। তার মানে সবসময় অ্যাডেনিনের সাথে থাইমিন যোগ হবে আর গুয়ানিনের সাথে সাইটোসিন যোগ হবে। অ্যাডেনিন আর থাইমিনের মাঝে দুটো হাইড্রোজেন বন্ড থাকবে, গুয়ানিন আর সাইটোসিনের মাঝেতে তিনটে করে হাইড্রোজেন বন্ড থাকবে। তার মানে বলা যেতে পারে ডিএনএর ক্ষেত্রে যতগুলো অ্যাডেনিন থাকবে ততগুলোই থাইমিন থাকবে, এবং যতগুলো গুয়ানিন থাকবে ততগুলোই কিন্তু সেখানে সাইটোসিন থাকবে। এই হচ্ছে ব্যাপার। এবার যেহেতু এই বন্ড ফর্মেশনের জন্য একটা স্ট্যান্ড যেদিকে থাকে অন্য স্ট্যান্ডটা উল্টো দিকে থাকে, সেই কারণে ডিএনএ স্ট্রাকচারটাকে অনেক সময় বলা হয় অ্যান্টি প্যারালাল স্ট্রাকচার। কারণ একটা যেদিকে রয়েছে অন্যটা প্যারালেলই আছে কিন্তু মুখটা ঘুরে আছে, সেই কারণে এটাকে বলছে যেটা, সেটা হচ্ছে অ্যান্টি প্যারালাল স্ট্রাকচার। এবং এই ডিএনএ স্ট্রাকচারের মধ্যে দেখো দুটো সাইডে যে দুটো লাঠির মতো যে অংশগুলো রয়েছে সেগুলোকে বলা হয় সুগার ফসফেট ব্যাকবোন। কারণ অল্টারনেটিভলি দেখো এখানে সুগার আর ফসফেট সাজানো আছে, সেই জন্য এটাকে বলে সুগার ফসফেট ব্যাকবোন। আর মাঝখান থেকে দেখো এই দুদিক থেকেই অ্যাকচুয়ালি নাইট্রোজেন বেসগুলো বেরিয়ে এসে মাঝে নিজেদের মধ্যে বন্ড তৈরি করেছে। তো সেই কারণে এই যে বেস পেয়ার, যে বন্ড যেগুলো তৈরি হয়েছে এগুলো নাইট্রোজেন বেস এবং সবসময় পেয়ার কন্ডিশনে আছে। তো সেই কারণেই এরা কিন্তু বেস পেয়ার হিসেবে পরপর দেখো এখানে অবস্থান করছে। তাহলে এই হচ্ছে অ্যাকচুয়ালি দেখো যে এই গঠনটা যেটা, এইটা হচ্ছে ম্যাক্রোমলিকুল, আর এর সিম্পল ইউনিট যেটা এইটাকে অ্যাকচুয়ালি বলছে যেটা, সেটা হচ্ছে মাইক্রোমলিকুল। তার মানে নিউক্লিক অ্যাসিড ডিএনএ যেটা রয়েছে তার অ্যাকচুয়ালি মাইক্রোমলিকুল হচ্ছে যেটা, সেটা হচ্ছে নিউক্লিওটাইড। এবং ডিএনএ বা আরএনএ স্ট্রাকচারকে বলা হয় যেটা, সেটা হচ্ছে পলিনিউক্লিওটাইড স্ট্রাকচার। তাহলে এই হচ্ছে এখানে বিশেষত্ব। এবং ডিএনএ স্ট্রাকচার তৈরির সময় যে বন্ডগুলো এখানে দেখা যায় সেটা হচ্ছে যে নাইট্রোজেন বেসগুলোর মাঝে যে বন্ডটা থাকে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। সেকেন্ড, নাইট্রোজেন বেসগুলোর সাথে সুগারের যে বন্ডিং থাকে এইটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। আর থার্ড যেটা রয়েছে যে সুগার মলিকিউলগুলো পরস্পর যে অ্যাটাচমেন্ট হয়ে রয়েছে সেইগুলো হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। তার মানে তিনটে টাইপের বন্ড এখানে দেখা যায়, একটা হাইড্রোজেন বন্ড, সেকেন্ড হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড, আর থার্ড রয়েছে যেটা, সেটা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। এই স্ট্রাকচার দিয়ে এরা কিন্তু তৈরি হয়। এবার যদি ডিএনএ আরএনএর মধ্যে আমরা কম্প্যারিজন করি তাহলে ডিএনএ হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। ডিএনএর ক্ষেত্রে অ্যাকচুয়ালি ডিঅক্সি রাইবোজ সুগার থাকে, আর আরএনএর ক্ষেত্রে রাইবোজ সুগার থাকে। একটু ভালো করে দেখতে পাবে এখানে একটা জায়গায় দেখো ওএইচ আছে, আর এখানে একটা জায়গায় দেখো অক্সিজেন নেই, শুধু এইচ আছে। সেই কারণেই এটাকে ডিঅক্সি রাইবোজ সুগার বলা হয়। মানে অ্যাকচুয়ালি রাইবোজ সুগার যেটা একটু আগেই আমরা পড়েছি, দেখবে যে পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার মানে হচ্ছে 5 কার্বনযুক্ত শর্করা। তাহলে 5 কার্বনযুক্ত শর্করার ক্ষেত্রে যেটা হয়, তাহলে তার কেমিক্যাল ফর্মুলা হবে C5H10O5। কিন্তু যদি এর ক্ষেত্রে দেখা হয় এর কেমিক্যাল ফর্মুলা হচ্ছে C5H10O4। যেহেতু একটা অক্সিজেন কম আছে সেই অর্থে এটাকে ডিঅক্সি রাইবোজ সুগার বলা হয়। তাহলে ডিএনএর ক্ষেত্রে যে অ্যাকচুয়ালি এখানে যে সুগারটা থাকবে সেটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার, আর আরএনএর ক্ষেত্রে নিউক্লিওটাইডের এইখানে যে সুগারটা থাকবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রাইবোজ সুগার। আর অন্যদিকে নাইট্রোজেন বেসের যে পার্থক্য রয়েছে দেখো দুজনকার জন্যই কমন যেটা, সেটা হচ্ছে সাইটোসিন, গুয়ানিন আর অ্যাডেনিন, দুজনকার মধ্যেই কমন। আনকমন যেটা ডিএনএর মধ্যে থাকে থাইমিন, আর অন্যদিকে আরএনএর মধ্যে থাকে যেটা, সেটা হচ্ছে ইউরাসিল। তাহলে এই হচ্ছে ডিএনএর সাথে আরএনএর অ্যাকচুয়ালি দেখো পার্থক্য। আর আগেই আমরা পড়েছি যে আরএনএরই একটা ইউনিট, যে আরএনএরই একটা মানে নিউক্লিওটাইড হচ্ছে যেটা, সেটা হচ্ছে এটিপি। এবং এটিপির ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে দেখো এটিপির মলিকিউলটা যদি স্ট্রাকচার দেখো তাহলে এখানেতে রাইবোজ সুগার যেটা থাকার সেই রাইবোজ সুগারটা এখানে রয়েছে। তার সাথে সাথে দেখো এর গায়েতে এইটা হচ্ছে অ্যাডেনিন মলিকিউলটা রয়েছে, আর এর গায়েতে দেখো তিনটে ফসফরিক অ্যাসিড এখানে অ্যাটাচ। তাহলে সেই জন্য এটাকে বলছে ট্রাইফসফেট। এবার যদি দেখা যায় এই বন্ডটা ভাঙে দিয়ে এই ফসফেটটা রিলিজ হয় তখন কনভার্ট হবে অ্যাডিনোসিন ডাইফসফেট। আবার যদি এই বন্ডটা ভাঙে দিয়ে আরও ফসফেট, এই ফসফেটটাও নির্গত হয়, তাহলে আরও কিছুটা দেখো অ্যাকচুয়ালি শক্তি নির্গত হবে, তখন যেটা হবে অ্যাডিনোসিন মোনোফসফেট। এবং এইটাই আলটিমেট, কারণ এরপর যদি ফসফেট ভাঙতে যায়
তখন আর এটা কিন্তু নিউক্লিওটাইড থাকবে না। যখনই এই ফসফেটটা ভেঙে যাবে এটা হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে নিউক্লিওসাইড। কারণ আগেই আমরা বললাম যখন সুগারের সাথে অ্যাকচুয়ালি নাইট্রোজেন বেস যোগ হয় তখন সেটাকে বলে নিউক্লিওসাইড, যখন এর সাথে ফসফেট অ্যাটাচমেন্ট হয় তখন সেটা হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে অ্যাকচুয়ালি এটিপি যেটা রয়েছে সেই এটিপিও কিন্তু এনার্জি কারেন্সি, সেটা আরএনএর একটা ইউনিট হিসেবে কাজ করে। এবার অনেক ক্ষেত্রে এখানে অ্যাডোনিয়াসিনের জায়গায় অনেক সময় গুয়ানিন যেটা রয়েছে, এই গুয়ানিনও কিন্তু অনেক সময় এখানে অ্যাটাচ থাকতে পারে, তখন সেটাকে বলা হয় জিটিপি। যদিও জিটিপির অ্যাপ্লিকেশান কিন্তু খুব কম, মেনলি আমাদের দেহেতে ম্যাক্সিমামই থাকে এটিপি, তবে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু জিটিপিও অ্যাকচুয়ালি এনার্জি কারেন্সি হিসেবে কাজ করে। অন্যদিকে দেখো আর একটা খুব ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট আমাদের দেহের মধ্যে, সেটা হচ্ছে ভিটামিনস। অ্যাকচুয়ালি ভিটামিনস যেগুলো হয় সেগুলো হচ্ছে যে আমাদের দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা দেয়, যে আমাদের ইমিউনিটি পাওয়ারকে অ্যাকচুয়ালি বাড়ায় এবং আমাদের বিভিন্ন ডিজিজ প্রিভেনশন যে প্রপার্টি সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রোভাইড করে, যেটা সেটা হচ্ছে ভিটামিনস। এবার ভিটামিনস কথাটা এসছে, ভিটা মিনস হচ্ছে লাইফ, আর অ্যামিন মিনস হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তো অ্যাকচুয়ালি ভিটামিনস টার্মটা এসেছিল যে লাইফ সেভিং অ্যামিনো অ্যাসিড, কারণ আগে মনে করা হতো যে ভিটামিনস হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রোটিন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় না, এটা একটা সেপারেট টাইপ অফ কেমিক্যাল, তো এটাকে ওইভাবে আলাদা করে কারোর সাথে কম্পেয়ার করা সম্ভব নয়। সেই কারণেই প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট কারোর মধ্যেই ভিটামিনসকে রাখা হয়নি, এটাকে পুরোপুরি সেপারেট একটা গ্রুপ করে দেওয়া হয়েছে। এটা একটা কেমিক্যাল, যে কেমিক্যালটা বিভিন্ন এনজাইমের, আমাদের বডির মধ্যে যে বিভিন্ন উৎসেচক আছে তাদের কোফ্যাক্টর হিসেবে কাজ করে, মানে সেই এনজাইমসগুলোর অ্যাক্টিভেটার হিসেবে ফাংশন করে, এবং আমাদের বডির মধ্যে বিভিন্ন ডিজিজ প্রিভেনশনে এর কিন্তু রোল আছে। সবার প্রথম ক্যাসিমির ফ্র্যাঙ্ক বলে একজন সায়েন্টিস্ট 1911-এ এই ভিটামিন সম্পর্কে আমাদের কনসেপ্ট দেন এবং ভিটামিন টার্মটাও তিনি ইন্ট্রোডিউস করেন। এবার ভিটামিনসের ক্ষেত্রে যেটা প্রপার্টি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভিটামিনসই কিন্তু অ্যাকচুয়ালি প্লান্টের মধ্যে তৈরি হয়। অ্যানিম্যালসের মধ্যে একমাত্র ভিটামিন ডি ছাড়া বাকি সব ভিটামিনই কিন্তু অরিজিন যেটা সেটা কিন্তু প্লান্ট অরিজিন, এর কিন্তু কোনো অ্যানিম্যাল অরিজিন সেখানে কিন্তু নেই। একমাত্র শুধু এক্সেপশান হচ্ছে ভিটামিন ডি, যার আবার কিন্তু কোনো অ্যাকচুয়ালি প্লান্ট অরিজিন নেই। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। এবার বাকি যে ভিটামিনসগুলো রয়েছে সেগুলোর মেজরলি হচ্ছে প্লান্ট, আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ইটা আবার শুধু প্লান্টসই হয়, ওটা আবার কোনো অ্যানিমেলসই হয় না। বাকি ভিটামিনগুলোর মধ্যে প্ল্যান্ট মেজরিটি, ম্যাক্সিমামটাই তৈরি হয় প্লান্টসের মধ্যে, কিছু কিন্তু টু সাম এক্সটেন্ট অ্যানিম্যাল বডির মধ্যেও ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন কে এগুলো পেতে পারি, কিন্তু বাকি কিন্তু পাওয়া যায় না, এই হচ্ছে ব্যাপার। এবার যখনই আমরা অ্যাকচুয়ালি ভিটামিনসের কথা পড়তে যাই তাহলে অ্যাকচুয়ালি ভিটামিনস কিন্তু আমাদের খাবারের মধ্যে খুব সামান্য অ্যামাউন্টে থাকে, এবং এই ভিটামিনসের যখন প্ল্যান্ট প্রোডাক্ট থেকে পাই তার কিন্তু কোনো ডাইজেশন বা কিছু হয় না, ডাইরেক্টলি এটা ব্লাড স্ট্রিমের মধ্যে অ্যাবজর্ব হয়। এবার যখনই ওটা অ্যাবজর্ব হয়ে ব্লাড স্ট্রিম থেকে আমাদের সেলের ভেতর ঢুকতে যায়, তখন সেলের ভেতরে সেল মেমব্রেন ক্রস করার সময় দেখা যায় কিছু কিছু ভিটামিনস আছে যারা কিন্তু সেল মেমব্রেনের লিপিডগুলোর মধ্যে দিয়েই চলে আসে, সেগুলোকে বলা হয় ফ্যাট সলিউবেল ভিটামিনস, যেমন এডিইকে। আর কিছু আছে যারা ফ্যাটে ডিজলভ হতে পারে না, যারা ওই লিপিড মেমব্রেনের মাঝে মাঝে যে প্রোটিন কেরিয়ারগুলো থাকে তার থ্রু দিয়ে অ্যাবজর্ব হয়, যেমন ভিটামিন সি, ভিটামিন বি। তো এই ভিটামিনগুলোকে অ্যাকচুয়ালি বলে ওয়াটার সলিউবেল ভিটামিন। তাহলে এই ভিটামিনকে দেখো দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, একটা জলে দ্রবণীয় ভিটামিন। ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের মধ্যে এডিইকে রয়েছে, আর জলে দ্রবণীয়র মধ্যে সিবি, এগুলো সমস্ত ওয়াটার সলিউবেল ভিটামিনসের মধ্যে রয়েছে। এবার এই ভিটামিনস যেগুলো রয়েছে একটু আগেই বললাম যে এগুলো বিভিন্ন রোগ থেকে আমাদের আটকায়, এবং এরা কো এনজাইম হিসেবে কাজ করে, মানে বিভিন্ন এনজাইমের অ্যাক্টিভেটার হিসেবে এরা মেনলি ফাংশন করছে। এবার কিছু টার্মিনোলজিস যেটা এখানে দরকার লাগে, যেমন হচ্ছে অ্যান্টিভিটামিনস। অ্যান্টিভিটামিনস মানে হচ্ছে কিছু কেমিক্যালস আছে যারা অ্যাকচুয়ালি কোনো ভিটামিনসের অ্যান্টাগনিস্টিক ফাংশন করে, মানে কোনো একটা ভিটামিনকে নষ্ট করে দেয় বা ভিটামিন যে কাজটা করছে সেই কাজটাতে এরা বাধা দেয়। তো সেই ধরনের যে কেমিক্যালগুলোকে বলা হয় অ্যান্টিভিটামিন। যেমন দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, সেটা হচ্ছে পাইরিথিয়ামিন। এটা কি করে, ভিটামিন বি1-এর অ্যান্টাগনিস্টিক ভিটামিন হিসেবে কাজ করে, মানে ভিটামিন বি1 যা কাজ করে এটার তার উল্টো কাজ করে। ঠিক সেরকমই দেখা যায় সিউডোভিটামিন। সিউডোভিটামিন মানে হচ্ছে কিছু কেমিক্যাল এমন আছে যে কেমিক্যালগুলো অ্যাকচুয়ালি ভিটামিন নয়, কিন্তু
কেমিক্যালটার স্ট্রাকচারটা ভিটামিনের সাথে অনেকটা সিমিলার, সেই জন্য আমরা দেখলে অনেক সময় ভাবি যে এটা বোধহয় কোনো ভিটামিন, কিন্তু অ্যাকচুয়ালি ওটা নন ফাংশনাল। তো যখন কোনো একটা কেমিক্যালকে দেখে ভিটামিনের মতো মনে হচ্ছে তার কেমিক্যাল কম্পোনেন্ট দেখে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ভিটামিন নয়, সেটার কোনো রকম ওরকম কোফ্যাক্টর অ্যাক্টিভিটি কিছু নেই, ওটা কোনোভাবেই আমাদের বডিকে ডিজিজ প্রিভেনশনে হেল্প করে না, তখন সেগুলোকে বলছে সিউডো ভিটামিন। যেমন এখানে দিয়েছে দেখো মিথাইল কোবালামিন, যেটা ভিটামিন B12 এর সিউডো ভিটামিন, মানে ভিটামিন B12 এর মতো দেখতে, কিন্তু কোনো কাজ করে না। ভিটামিন B12 অ্যাকচুয়ালি আমাদের ব্লাড আরবিসি প্রোডাকশানে এটা হেল্প করে। তো সেই কারণে দেখা এটাকে, কিন্তু এই যে ভিটামিনটা রয়েছে, মানে এই যে কেমিক্যালটা রয়েছে মিথাইল কোবালামিন, সে কিন্তু কোনো কাজ করে না, এইটা হচ্ছে ব্যাপার। আর একটা টার্ম আছে যেটা হচ্ছে প্রোভিটামিন। প্রোভিটামিন বলতে বোঝানো হয় যে কোনো একটা ভিটামিনের প্রিকারসার, মানে যে কোনো একটা ভিটামিনের পূর্ববর্তী রূপ, মানে যে কেমিক্যালটা থেকে অ্যাকচুয়ালি ভিটামিনটা ফর্মেশন হয়। যেমন আমরা যখন খাবার খাই, খাবারের মধ্যে কমলা বর্ণের যে ফলগুলো হয়, যে ধরো কমলা লেবু, বা এমনিতেও দেখবে শাকসবজির মধ্যে গাজর, তো এইগুলোর মধ্যেতে বিটা ক্যারোটিন বলে একটা কেমিক্যাল থাকে, যেটা অ্যাকচুয়ালি অরেঞ্জ কালারের হয়, এবং এই বিটা ক্যারোটিন থেকেই কিন্তু অ্যাকচুয়ালি ভিটামিন এ আমাদের বডির মধ্যে তৈরি হয়। তাহলে বিটা ক্যারোটিন যেটা, সেটা হচ্ছে প্রোভিটামিন, এখান থেকে অ্যাকচুয়ালি ভিটামিন যেটা সেটা কিন্তু তৈরি হচ্ছে। এবার আমরা এক একটা করে ভিটামিন সম্পর্কে আসবো। সবার প্রথম আসছে যেটা, সেটা হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এর যে নামগুলো রয়েছে, তার যে কেমিক্যাল নাম যেটা, সেটা হচ্ছে রেটিনল, বা এর একটা নাম দেওয়া হয় অ্যান্টি জেরোপথ্যালমিক ফ্যাক্টর, কারণ জেরোপথ্যালমিয়া বলে একটা ডিজিজ হয়, এই ডিজিজটাকে আটকায়, সেই জন্য এটাকে বলা হয় অ্যান্টি জেরোপথ্যালমিক ফ্যাক্টর। এই ভিটামিনটার ন্যাচারাল সোর্স কিন্তু প্লান্ট অ্যানিম্যাল দুটোই আছে, কারণ অ্যানিম্যাল প্রোডাক্টের মধ্যেও পাওয়া যায়, যেমন দেখবে কড লিভার অয়েলের মধ্যে পাওয়া যায়, বা দেখবে যে তোমার চিজের মধ্যে যে পাওয়া যায়। মেনলি এটা পাওয়া যাচ্ছে যেগুলো অরেঞ্জ কালারের যে সমস্ত খাবারগুলো রয়েছে সেখানে, যেমন ডিমের কুসুমের মধ্যে রয়েছে, ক্যাপসিকামের মধ্যে আছে, গাজরের মধ্যে প্রচুর পরিমাণে থাকে, কমলা লেবুতে থাকে। তো এগুলো অ্যাকচুয়ালি ভিটামিন এর ন্যাচারাল সোর্স। এবার এটার জন্য যেটা হয় সেটা হচ্ছে জেরোপথ্যালমিয়া। জেরোপথ্যালমিয়া মানে হচ্ছে অন্ধত্ব, যেটাকে দেখবে বলা হয় নাইট ব্লাইন্ডনেস। দেখবে আর একটা হয় যে অনেকের ক্ষেত্রে রাতকানা একটা রোগ তৈরি হয়, বা দেখবে জেরোপথ্যালমিয়ার ক্ষেত্রে কি হয় যে চোখ হয়তো আরও বেশি ড্যামেজ হয়ে চোখ নষ্টও হয়ে যেতে পারে। তো এই জন্য এই রোগ, মানে এই ভিটামিনকে দেখবে যেহেতু এই জেরোপথ্যালমিয়া আটকায়, অন্ধত্বকে আটকে দেয়, সেই কারণেই এটাকে বলা হয় অ্যান্টি জেরোপথ্যালমিক ফ্যাক্টর। এবং অ্যাকচুয়ালি জেরোপথ্যালমিয়াতে যেটা হয় সেটা হচ্ছে এই কর্নিয়া যেটা থাকে, সেই কর্নিয়াটা নষ্ট হয়। তো এই কর্নিয়া নষ্ট হওয়ার হাত থেকে এটাকে বাঁচায়। এবং আমরা জানি যে যখন কারো চোখ নষ্ট হয়ে যায়, তখন অনেকে কি করে, আই ডোনেট করে যায়। তো গোটা চোখটা কিন্তু কোথাও কোনো কাজে লাগে না। যেটা হয় সেটা হচ্ছে যে এই চোখের বাইরের এই যে কর্নিয়ার লেয়ারটা, এই কর্নিয়া লেয়ারটাই কিন্তু ট্রান্সপ্লান্ট করা হয়, মানে গোটা চোখ কিন্তু কারো ট্রান্সপ্লান্ট হয় না। যে আই ডোনেট করে যায় তার থেকে কি কর্নিয়া লেয়ারটা নিয়ে যে মানুষটার প্রবলেম রয়েছে চোখে, তাকে ট্রান্সপ্লান্ট করা হয়। বেশ, অন্যদিকে আরও যে ডিজিজটা ভিটামিন এর অভাবে হয় সেটা হচ্ছে স্কিন ডিজিজ, যেটাকে বলা হয় ফ্রিনোডার্মা। কারণ স্কিনের ক্ষেত্রে, বা বলা হয় টোড স্কিন ডিজিজ, এক্ষেত্রে স্কিনটা অ্যাকচুয়ালি এটা জন্মগত রোগ, যে হয়তো মায়ের দেহেতে যখন শিশুটা গ্রো করছিল তখন তার অ্যাকচুয়ালি ভিটামিন এর হয়তো ডেফিসিয়েন্সি ছিল, এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে খাবারের অভাব, ঠিকমতো ভিটামিন এ না পেলে স্কিনটা খসখসে হয়ে যায় এবং ফাটা ফাটা মতো হয়ে যায়। তো ওটাকে বলা হয় ফ্রিনোডার্মা বা টোড স্কিন, যেটা ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য হয়। এটা ছাড়াও দেখা যায় যে ভিটামিন এ অ্যাকচুয়ালি আমাদের জিভ এবং তার সাথে সাথে রেসপিরেটরি এপিথেলিয়াম, মানে হচ্ছে আমাদের মানে শ্বাসনালী যেটা রয়েছে, সেই শ্বাসনালীর ভেতরের যে আবরণগুলো রয়েছে সেগুলো ডেভেলপমেন্টে কাজ করে। এবং যদি কোনো সময় দেখা যায় ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয়, আমাদের জিভটা খসখসে হয়ে যায়, এবং রেসপিরেটরি এপিথেলিয়াম শ্বাস গ্রহণ বর্জন করার সময় আমাদের সমস্যা তৈরি হয়। তো এই প্রবলেমগুলো হয়। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি মেনলি যেটা করে সেটা হচ্ছে আমাদের বোন ফর্মেশনে হেল্প করে, এবং ভিটামিন ডি এটা মেনলি তৈরি হয় কিন্তু আমাদের নিজেদের দেহের মধ্যে। সেই জন্য দেখবে শিশুদেরকে অ্যাকচুয়ালি তেল মাখিয়ে ছোটোবেলায় রোদেতে শুয়ে রাখা হয়। তার পেছনে কারণ হচ্ছে ওই রোদেতেই অ্যাকচুয়ালি আমাদের লিভারের মধ্যে ভিটামিন ডি সেটা তৈরি হয়। তো সেই কারণেই অ্যাকচুয়ালি রোদের মধ্যে রাখা হয়। এবার এই ভিটামিন ডি এর যে অ্যাকচুয়ালি কেমিক্যাল নাম, তা সেটাকে বলা হয় আর্গো ক্যালসিফেরল,
বা দেখো আরেকটা বলা হয় যেটা, সেটা হচ্ছে অ্যান্টি র্যাকাইটিক ফ্যাক্টর। তার মানে নাম শুনেই বুঝতে পারছো যে এটা কোনো একটা ডিজিজকে আটকায়। অ্যাকচুয়ালি রিকেট বলে একটা ডিজিজ হয় যেটা বোন ম্যালফরমেশনের জন্য তৈরি হয়, যে হার্ট ঠিকমতো তৈরি না হওয়ার জন্য এটা তৈরি হয়। এই জিনিসটা ওটাকে আটকায়, সেই জন্য ওটাকে বলে অ্যান্টি র্যাকাইটিক ফ্যাক্টর। ন্যাচারাল সোর্স যেগুলো রয়েছে সেই সোর্সগুলো সবই কিন্তু অ্যাকচুয়ালি অ্যানিম্যাল প্রোডাক্ট। দেখো বিভিন্ন ছোট মাছ যেগুলো রয়েছে সেখান থেকে, দুধ থেকে, চিজ থেকে, এই সমস্ত জিনিসগুলো থেকে, বা ওই কড লিভার অয়েল থেকে অ্যাকচুয়ালি কিন্তু এই ভিটামিন ডি যেটা সেটা পাওয়া যায়। আর ভিটামিন ডি একমাত্র ভিটামিন যেটা আমরা নিজেরাও তৈরি করতে পারি, কারণ যখনই ওই তেল মেখে রোদেতে বসা হয় তাহলে আমাদের বডির মধ্যে কিন্তু ভিটামিন ডি সিনথেসিস হয় লিভারের মধ্যে। এটা ছাড়াও দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে যে এটা আমাদের অ্যাকচুয়ালি স্মল ইন্টেস্টিন, ক্ষুদ্রান্ত দিয়ে সেটা ভিটামিন মানে ডি যেটা করে সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফেট অ্যাবজর্পশানে কাজ করে। এবং আমরা জানি ক্যালসিয়াম এবং ফসফেট দুটোই কিন্তু বোন এবং টিথ ফর্মেশনে কাজ করে। যদি তাহলে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হয় তাহলে দেখো সাফিসিয়েন্ট ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না, যার জন্য আমাদের কিন্তু বিভিন্ন রকম প্রবলেম অ্যারাইজ করবে। এবং এই যে দেখো পায়ের কাছগুলো বেঁকে গেছে, এইটাই হচ্ছে রিকেট ডিজিজ। তো সেই জন্যই দেখা যায় এর ডেফিসিয়েন্সি হলেই বোন এবং টিথ ফর্মেশনের সমস্যা সৃষ্টি হবে। আর যতক্ষণ এটা সাফিসিয়েন্ট থাকবে বোন এবং টিথ ফর্মেশন ঠিকঠাক হবে। মোটামুটি দেখা যায় 6 মাস থেকে 2 বছরের শিশুদের মধ্যে এই সমস্যাটা দেখা দিলে তাদের ক্ষেত্রে কিন্তু রিকেট যে রোগটা হয় এই রোগটাকে অ্যাকচুয়ালি বলা হয় রিকেট। আর বড়দের ক্ষেত্রে যদি এই সমস্যাটা হয় তখন সেটাকে বলা হয় অস্টিওম্যালেসিয়া। এই হাড়ের গঠনের সমস্যাটাকে বলা হয় অস্টিওম্যালেসিয়া। অ্যাকচুয়ালি আমাদের দেহের মধ্যেতে আমাদের কিডনি এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, কিডনি এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে আমাদের গলার কাছে যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে তার উল্টো দিকে 4টে ছোট্ট ছোট্ট গ্রন্থি থাকে যেগুলোকে বলা হয় প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। সেখান থেকে ক্যালসিট্রিয়ল বলে একটা কেমিক্যাল সিক্রেট হয়, যে কেমিক্যালটাই অ্যাকচুয়ালি ব্লাড স্ট্রিমের মধ্যে দিয়ে লিভারে আসে এবং সেখানেতেই লিভারেতেই ওই ক্যালসিট্রিয়ল থেকেই ভিটামিন ডি তৈরি হয়। তার মানে ক্যালসিট্রিয়ল হচ্ছে ভিটামিন ডি এর প্রিকারসার। যেমন একটু আগে পড়ছিলাম অ্যাকচুয়ালি ভিটামিন এ এর প্রিকারসার হচ্ছে বিটা ক্যারোটিন, সেরকম ক্যালসিট্রিয়লের ক্যালসিট্রিয়ল হচ্ছে ভিটামিন ডি এর প্রিকারসার হিসেবে ফাংশন করে। পরে যেটা চলে আসছে সেটা হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই এর কিন্তু গোটাটাই প্ল্যান্ট রিসোর্স, এর কিন্তু আবার কোনো অ্যানিম্যাল রিসোর্স নেই। এবার ভিটামিন ই এটা মেনলি যেটা হয় সেটা হচ্ছে গ্রিন ভেজিটেবলসের মধ্যে এটাকে পাওয়া যায়, যে সবুজ যে কোনো শাক সবজি বা ভেজিটেবল যেগুলো রয়েছে তার মধ্যে পাওয়া যায়। এর অ্যাকচুয়ালি কেমিক্যাল নেম যেটা সেটা হচ্ছে টোকোফেরল, বা এটাকে আরেকটা নাম দেওয়া হয় অ্যান্টি স্টেরিলিটি ফ্যাক্টর, কারণ এটার অভাবেতে স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব দেখা যায়। তো যেহেতু অ্যাকচুয়ালি শিশুর জন্ম দেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায় সেই কারণেই এটাকে বলা হয় যেটা সেটা হচ্ছে অ্যান্টি স্টেরিলিটিক ফ্যাক্টর। এবার ভিটামিন ই এর মেনলি সব জিনিসগুলোই কিন্তু প্লান্ট প্রোডাক্ট, এবং মেনলি যেটা থাকে সেটা হচ্ছে বিভিন্ন নাটস, বাদাম জাতীয় খাবারের মধ্যেও ভিটামিন ই পাওয়া যায়, তবে বেশিরভাগটাই যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সবুজ শাকসবজির মধ্যেই এটা কিন্তু বেশি পাওয়া যায়। এবং এই ভিটামিন ই অ্যাকচুয়ালি আমাদের বডির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টস হিসেবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্টস হচ্ছে কিছু কেমিক্যাল, যে কেমিক্যালগুলো আমাদের বডির ভেতরেতে থাকে এবং দেহের ভেতরে যে ক্ষতিকারক অন্যান্য যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলোকে সমস্ত ডিটক্সিফিকেশান বা সেগুলোকে নষ্ট করতে হেল্প করে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্টিঅক্সিডেন্টস। যেটা দেখবে গ্রিন টি এখন আমাদের খুব প্রচলিত, গ্রিন টির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টস কিন্তু প্রচুর পরিমাণে থাকে। এবং এটা ছাড়াও অ্যাকচুয়ালি দেখবে যে যেগুলো বেরি জাতীয় যে ফল, যেগুলো দেখবে স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, এইগুলোর মধ্যেতেও কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে। তো এখানে যেটা আমরা পড়ছি দেখো যে ভিটামিন ই এটা অ্যান্টিঅক্সিডেন্টস হিসেবে কাজ করে এবং এটা প্রিভেন্ট স্টেরিলিটি, এবং তার সাথে সাথে এটা স্টেরিলিটির ক্ষেত্রেও এটা কিন্তু বাধা দেয়, সেই কারণেই এটাকে দেখবে অ্যান্টি স্টেরিলিটি ফ্যাক্টর বলে। এবং এর সাথে সাথে আরও যেটা কাজ করে সেটা হচ্ছে আমাদের মাসেল ফর্মেশনে এটা ফাংশন করে, মাসেল তৈরি করতে কাজে লাগে, এবং বিভিন্ন কোয়ার্ডিনেশন, নিউরাল কোয়ার্ডিনেশন, যে আমাদের নিউরন যে মাসেল কন্ট্রাকশনের সাথে যে কোয়ার্ডিনেশন, যে সেই অ্যাক্টিভিটির জন্য এটা কিন্তু কাজ করে। তাহলে এইগুলো সবই হচ্ছে যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো ভিটামিন ই। তাহলে ভিটামিন ই এই সমস্ত কাজগুলো কিন্তু করে। এবার আরেকটা জিনিস এখানে দিয়েছে দেখো যে ভিটামিন ই সেটা কি করছে, যে স্পার্মের যে মেমব্রেন, মানে অ্যাকচুয়ালি যে ইউটেরাসের মধ্যেতে স্পার্ম রিলিজ হওয়ার পর, অর্থাৎ স্ত্রী জননতন্ত্রেতে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যেতে স্পার্ম যখন রিলিজ হলো
শুক্রাণু যখন সেখানেতে গেল তখন অ্যাকচুয়ালি ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের মধ্যে, স্ত্রী জননতন্ত্রের মধ্যে স্পার্মের মেমব্রেন যাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায়, কারণ বিভিন্ন কেমিক্যাল অ্যাকচুয়ালি ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে থাকে, স্ত্রী জননতন্ত্রে থাকে, তো সেখানে যাতে ওটা নষ্ট না হয়ে যায় তাহলে সেইটাকে আটকায় যেটা, সেটা হচ্ছে ভিটামিন ই। এবং যেহেতু শুক্রাণু এখানে অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায়, তাহলে সেই কারণেই কিন্তু ফার্টিলাইজেশন হয় না, যার জন্যই স্টেরিলিটি যেটা সেটা দেখতে পাওয়া যায়। অন্যদিকে যে ভিটামিনটা রয়েছে সেটা হচ্ছে ভিটামিন কে, কারণ ফ্যাটে দ্রবণীয় যে ভিটামিনগুলো ছিল এ ডি ই কে, তো সেখানকার ফোর্থ যে ভিটামিন সেটা হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে এর একটা খুব ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে এটা ব্লাড ক্লটিংয়ে হেল্প করে, আমাদের রক্ত জমাট বাঁধাতে হেল্প করে। তো সেই জন্য এর অ্যাকচুয়ালি সায়েন্টিফিক মানে এর কেমিক্যাল নেম যেটা সেটা হচ্ছে ফাইলোকুইনোন, এবং এটা অ্যাকচুয়ালি বলা হয় যে অ্যান্টি হিমোরেজিক ফ্যাক্টর, যেটা দেখো অ্যাকচুয়ালি হ্যামারেজ মিন্স হচ্ছে ব্লাড লস, সেটাকে আটকাচ্ছে। সেই কারণে এটা যেহেতু ব্লাড ক্লটিংয়ে হেল্প করছে এবং ব্লাড লসকে প্রিভেন্ট করছে, সেই জন্য এটাকে বলা হয় অ্যান্টি হিমোরেজিক ফ্যাক্টর। এর ন্যাচারাল সোর্স এরও কিন্তু ম্যাক্সিমামই গ্রিন ভেজিটেবলস, সেইগুলো থেকেই এই জিনিসটা কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। এবং এর যে ফাংশান সেটা হচ্ছে ব্লাড ক্লটিংয়ের জন্য আমরা বিভিন্ন ব্লাড ক্লটিং ফ্যাক্টরস আছে যেগুলো লিভার থেকে তৈরি হয় এবং ব্লাড ক্লটিংয়ে হেল্প করে, যেমন দেখো প্রথম বিন, আবার ব্লাড ক্লটিং ফ্যাক্টর 7, এই সমস্ত ফ্যাক্টরগুলোকে অ্যাকচুয়ালি ভিটামিন কে কী করে, সেটাকে অ্যাক্টিভেট করে, যার জন্য ব্লাড ক্লটিংটাকে স্টিমুলেট করছে। এটা ছাড়াও দেখা যায় যে ভিটামিন কে এর আরও একটা ফাংশন হচ্ছে এটা বাইল সিক্রেশনে হেল্প করে, এবং বাইল সিক্রেশন করার জন্য অ্যাকচুয়ালি ডাইজেস্টিভ ট্র্যাক্টের যে এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টের পিএইচ মেনটেন হয়, এবং যার জন্য স্মল ইন্টেস্টাইনের মধ্যেতে কার্বোহাইড্রেট এবং ফ্যাট খাবার সেটা ডাইজেশন হয়। তাহলে সেই জন্য ভিটামিন কে দেখো এই ফ্যাট ডাইজেশনের ক্ষেত্রে বা কার্বোহাইড্রেট ডাইজেশনের ক্ষেত্রেও টু সাম এক্সটেন্ট হেল্প করে। এবং এখানে দিয়েছে দেখো যে ক্যালসিয়াম এবং ভিটামিন কে এই দুটো জিনিস ব্লাড ক্লটিংয়ের জন্য কিন্তু খুব হেল্পফুল, এবং যদি কোনো একটা মানুষের বডির মধ্যেতে ক্যালসিয়াম আর ভিটামিন কে ডেফিসিয়েন্সি হয় তাহলে তার কিন্তু চট করে ব্লাড ক্লটিং হয় না। এরপর যেটা চলে আসছি সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স এই কারণে বলা হয় কারণ এখানেতে অনেক কটা ভিটামিন আছে যাদেরকে একসাথে বলা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। এবার ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে সেখানে প্রায় 8-9 রকমের ভিটামিনস এখানে কিন্তু রয়েছে, এবং তাদের দেখো বিভিন্ন নাম দেওয়া রয়েছে। ভিটামিন বি1 যেটা রয়েছে সেটা হচ্ছে থিয়ামিন, বি2 যেটা সেটা হচ্ছে রাইবোফ্ল্যাভিন, এরপর বি3 যেটা নিয়াসিন, বি5 যেটা রয়েছে সেটা হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড, অন্যদিকে দেখো বি6 যেটা রয়েছে সেটা হচ্ছে পাইরিডক্সিন, বি7 যেটা সেটা হচ্ছে বায়োটিন, বি9-এর নাম হচ্ছে ফলিক অ্যাসিড, এবং অন্যদিকে দেখো বি12 যেটা সেটা হচ্ছে কোবালামিন। তো এই রকম বিভিন্ন বি কমপ্লেক্সের দেখো বিভিন্ন যে কম্পোনেন্টগুলো রয়েছে সেই ভিটামিনগুলো আলাদা আলাদা নাম রয়েছে, এবং এদের মেন সোর্স যেটা সেটা হচ্ছে প্ল্যান্ট প্রোডাক্ট, এবং মেনলি বিভিন্ন যে ফ্রুটস ফল যেগুলো রয়েছে সেই ফলের মধ্যেতেই কিন্তু বেশিরভাগটা পাওয়া যায়। এটা ছাড়াও দেখো দুধের মধ্যেতে কিছু পরিমাণে এই ভিটামিনসগুলো কিন্তু পাওয়া যায়, তবে মেনলি এটার সোর্স হচ্ছে কিন্তু ফ্রুটস, ফলের মধ্যেতে পাওয়া যায়। এবং এরা ম্যাক্সিমামটাই কাজ করে কোএনজাইম হিসেবে। ওই যে একটু আগে বলছিলাম যে কোনো এনজাইমের কার্যকারিতাকে বাড়াতে অ্যাকচুয়ালি হেল্প করে যেটা সেটা হচ্ছে কোএনজাইম। তো এনজাইম অ্যাক্টিভিটির জন্যই বা এনজাইম অ্যাক্টিভিটি বাড়ানোর জন্যই এটা কাজ করে। এবং বিভিন্ন এদের ডেফিসিয়েন্সির জন্য বিভিন্ন রকমের রোগ হয়, যেমন ভিটামিন বি1-এর অভাবে বেরি রোগ হয়, বা অনেক সময় যেটা বলা হয় ওয়ার্নিক সিনড্রোম। অ্যাকচুয়ালি বেরি যে রোগটা সেটাতে ডায়রিয়া হয় এবং গায়ে ঘায়ের মতো হয়, এবং ডাইজেস্টিভ সিস্টেমে খুব বাজেভাবে এফেক্টেড হয়। তো এইটা ভিটামিন বি1-এর অভাবে হয়, এটার নাম হচ্ছে বেরি। সেকেন্ড যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে বি12 যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যারিবোফ্ল্যাভিনোসিস বা গ্লটিটিস, এইগুলোতে যেটা হয়, বা অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, এগুলোতে যেটা হয় সেটা হচ্ছে ঘা তৈরি হয় জিভেতে বা স্টম্যাকেতে বা ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে ঘা সৃষ্টি হয়ে যায়, যে ভিটামিন বি2 এর ডেফিসিয়েন্সির জন্য। ভিটামিন বি3-তে যেটা হয় সেটা হচ্ছে পেলেগ্রা সেই জন্য দেবে ভিটামিন বি3-কে অনেক সময় বলা হয় পেলেগ্রা প্রিভেন্টিং ফ্যাক্টর, তো পিপিএফ অনেক সময় বলে। তো
তো এই পেলেগ্রা প্রিভেন্টিং ফ্যাক্টর যেটা রয়েছে সেটা হচ্ছে ভিটামিন B3। এটা অনেক সময় আলাদা করে শর্ট কোশ্চেন আছে। পেলেগ্রাতে যেটা হয় সেটা হচ্ছে হাতেতে ঘা সৃষ্টি হয়, যে হাতের মধ্যে স্কিনের মধ্যে ঘা সৃষ্টি হয় এবং ড্রাই হয়ে যায় সেটা। অন্যদিকে দেখো B5 যেটা রয়েছে সেটার মধ্যেতে অ্যাকচুয়ালি মানে এখানেতে মানে B5-এর ডেফিসিয়েন্সিতে যেটা হয় সেটা হচ্ছে যে নিউরাল এটা একটা প্রবলেম হয়, ঠিক আছে। এই অ্যাকচুয়ালি এটা যে প্যারেস্থেনসিয়া যে ডিজিজটা হয় সেটাতে হাতেতে পিন ফুটিয়ে দিলে যেরকম গোটা হাতে একটা সেন্সেশন হয়, ঠিক সেই রকমই হঠাৎ করে মনে হয় যেন যে হাতের কোনো একটা জায়গাতে পিন ফুটিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে একটা ব্যথার মতো চারপাশেতে ছড়িয়ে পড়ছে, এই রকম টাইপের অ্যাকচুয়ালি দেখা যায়। ভিটামিন B6 যেটা হয় সেটা হচ্ছে অ্যানিমিয়া, এবং অ্যাকচুয়ালি দেখো ব্লাডের ক্ষেত্রে অ্যানিমিয়া যেটা হয় সেটা হচ্ছে তোমার আরবিসির কাউন্টিং কমে যায়, এবং বাকি সবগুলোতেই তাই, যে ফলিক অ্যাসিডের ক্ষেত্রে, B9-এর ক্ষেত্রে বা B12-এর ক্ষেত্রে সব জায়গাতেই কিন্তু মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া সেখানেতে দেখতে পাওয়া যায়, এবং সেই জায়গাগুলোতে সব জায়গাগুলোতেই অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে অ্যানিমিয়া, মানে সেখানেতে তোমার মানে আরবিসির কাউন্ট সাফিসিয়েন্ট হয় না, যার জন্য বডির মধ্যে অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয়। এবং B9-এর অভাবে দেখো আরও একটা জিনিস যেটা দিয়েছে সেটা হচ্ছে যে তোমার ওই অ্যাকচুয়ালি বার্থের প্রবলেম হয়, কারণ অ্যাকচুয়ালি বার্থ ডিফেক্ট দেখা যায়, এবং চাইল্ড যদি জন্মগ্রহণও করে তাদের নিউরাল আগের ক্ষেত্রেও তাই B6-এর ক্ষেত্রেও সেটা হয় যে নার্ভের কিছু ইস্যু আসে, নার্ভের কিছু প্রবলেম সেক্ষেত্রে চলে আসে। তো এই রকম বিভিন্ন ডিজিজ কিন্তু অ্যাকচুয়ালি ভিটামিন B কমপ্লেক্সের অভাবে হয়, সেই জন্য অনেক ক্ষেত্রেই কিন্তু ভিটামিন B কমপ্লেক্সের ওষুধ আলাদা করে দেওয়া হয়, যেখানে সব ধরনের ভিটামিন একটা নির্দিষ্ট রেশিওতে মেশানো থাকে এবং সেটা মানুষকে খাওয়ানো হয়, সেটা তার ইমিউনিটিকে অ্যাকচুয়ালি ইমপ্রুভ করতে কাজে লাগে। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি যে কোনো টক জাতীয় ফলে, মানে যে কোনো লেবু জাতীয় ফলের মধ্যে এটা পাওয়া যায়, যেমন হচ্ছে দেখো অ্যাসকর্বিক অ্যাসিড, বা দেখো এখানেতে যেটা মানে অ্যাকচুয়ালি অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে এর সায়েন্টিফিক নাম, অ্যান্টিস্কর্বিক ফ্যাক্টর এটাকে অ্যাকচুয়ালি বলা হয়। এবার এটার জন্য যেটা হয় সেটা হচ্ছে স্কারভি বলে একটা রোগ হয়, তো সেই কারণেই অ্যাকচুয়ালি এটা মাড়ির রোগ, যে দাঁতের মাড়িটা ইনফেক্টেড হয়। তো এই ন্যাচারাল সোর্স যেগুলো হয় সেটা হচ্ছে এটারও কিন্তু মেনলি প্লান্ট প্রোডাক্টগুলোই এই ন্যাচারাল সোর্স হয়, অ্যানিম্যাল প্রোডাক্ট সেরকম খুব একটা নেই, এটার প্লান্ট প্রোডাক্টই সেটা। তবে মেনলি এটার হচ্ছে লেবু, এটার মেন সোর্স যেটা সেটা হচ্ছে কিন্তু লেবু। এবার এটা কি করে, এটা কোএনজাইম হিসেবে কাজ করে এবং আমাদের ইমিউনিটিও প্রোভাইড করে, আমাদের শক্তির ইমিউনিটি বাড়ানোর জন্য দেখবে ভিটামিন সি এটা কিন্তু খুব কাজ করে, কারণ দেখবে এখন শুনছো যে ভিটামিন সি ট্যাবলেট সেটা অ্যাকচুয়ালি ইমিউনিটি বাড়ানোর জন্য হেল্প করছে, এবং এটা বোনস টিথ ফর্মেশনেও কাজ করে। তবে এটা মেনলি যেটা করে, এটার অভাবে স্কারভি বলে একটা রোগ হয় যেখানে দাঁতের মাড়িতে ঘা সৃষ্টি হয়। তো দাঁতের মাড়িতে ঘা সৃষ্টি হলে সেক্ষেত্রে কিন্তু, বা অনেকের ক্ষেত্রে দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ হয়, তো ব্লাড লস যদি হয় তখন তাকে ভিটামিন সি এর ট্যাবলেট দেওয়া হয়, বা ভিটামিন সি যে ফলগুলোর মধ্যে রয়েছে, মানে মেনলি টক জাতীয় যে ফল, যে তোমার লেবুর অ্যাকচুয়ালি খেতে বলা হয় সেই সময়। এবং এই গাম ইনফেকশান সেটাই হচ্ছে যে স্কারভি যেটা, তো সেই জন্যই এটাকে অ্যান্টিস্করবিউটিক ফ্যাক্টরও অনেক সময় বলা হয়ে থাকে, যেহেতু এটা স্কারভি রোগকে আটকায়। এর পরবর্তী, তাহলে এগুলো গেল ভিটামিনগুলো। এরপরে যেটা আমরা আসছি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্টস। ম্যাক্রো এলিমেন্টস বলতে বোঝানো হয় যে এলিমেন্টগুলো আমাদের বডির মধ্যেতে প্রচুর বেশি মাত্রায় প্রয়োজন হয় সেগুলোকে বলা হয় ম্যাক্রো এলিমেন্ট, আর যে এলিমেন্টসগুলো কম মাত্রায় প্রয়োজন হয় সেগুলোকে বলা হয় মাইক্রো এলিমেন্ট। মানে সোজা কথা হচ্ছে যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো আমাদের দেহের মধ্যে প্রচুর বেশি দরকার লাগে, কারণ এই যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিনস এগুলো যে তৈরি হয় সেগুলো মেজরলি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন দিয়ে তৈরি হয়, তো এগুলোকে বলা হয় ম্যাক্রো এলিমেন্ট। অন্যদিকে দেখা যায় যে বেশ কিছু এলিমেন্ট এমন আছে, যেমন দেখা যায় মলিবডেনাম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ এগুলো কম্পারেটিভলি অনেক কম প্রয়োজন হয় বা আমাদের দেহেতে অনেক কম থাকে, তো সেই এলিমেন্টগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে মাইক্রো এলিমেন্ট। এবার যেগুলো মাইক্রো এলিমেন্ট সেগুলো যেহেতু আমাদের দেহের মধ্যে খুব কম পরিমাণে থাকে, সেই জন্য এই মাইক্রো এলিমেন্টেরই আর এক নাম হচ্ছে ট্রেস এলিমেন্ট। আর অন্যদিকে ট্রেসার এলিমেন্ট বলে আর এক ধরনের শব্দ দেখবে আমরা অনেক সময় শুনে থাকি। ট্রেসার এলিমেন্ট বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। যখন কোনো ক্ষেত্রে আমাদের দেহের মধ্যে
বা বাইরের পরিবেশে কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট নিয়ে আলোচনা করা হয়, সেই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে ট্রেসার এলিমেন্ট। তাহলে ম্যাক্রো এলিমেন্ট হচ্ছে যে এলিমেন্টগুলো আমাদের দেহেতে অনেক বেশি অ্যামাউন্টে থাকে সেগুলো ম্যাক্রো এলিমেন্ট, যেগুলো কমে থাকে সেগুলো হচ্ছে মাইক্রো এলিমেন্ট। মাইক্রো এলিমেন্টেরই আর এক নাম হচ্ছে ট্রেস এলিমেন্ট। আর ট্রেসার এলিমেন্ট বলতে বোঝানো হয় যে কোনো রেডিও অ্যাক্টিভ কম্পোনেন্ট সেগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় ট্রেসার এলিমেন্ট। অ্যাকচুয়ালি দেখা যায় যে আমাদের দেহের মধ্যে বায়োমলিকুলগুলো মেনলি তৈরি হয় ম্যাক্রো এলিমেন্ট দিয়ে। মাইক্রো এলিমেন্ট যেগুলো কম পরিমাণে থাকে সেগুলো কি কাজ করে? ধরো যেমন আমাদের দেহের মধ্যে দেখানো হচ্ছে এটা একটা প্রোটিন, মানে এটা একটা এনজাইম। এই এনজাইম যেটা রয়েছে, এনজাইমগুলো তৈরি হয় সেটা হচ্ছে ম্যাক্রো এলিমেন্টগুলো দিয়ে। এবার এই এনজাইমটা কিন্তু নর্মালি ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকে। যখন এটাকে অ্যাক্টিভ করার জন্য দেখো একটা কোফ্যাক্টর, এই কোফ্যাক্টর এসে যখন এনজাইমের গায়ে বসবে তখনই কিন্তু এই প্রোটিনটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ কন্ডিশনে যাবে। এই কোফ্যাক্টর এই কোফ্যাক্টরের আকার কিন্তু ছোট এবং কিন্তু ভাইটাল, কারণ এ না থাকলে কিন্তু কখনোই এই প্রোটিনটা অ্যাক্টিভ হতো না। তো ম্যাক্রোমলিকুলগুলো তৈরি করে সেটা হচ্ছে এই বড় আকৃতির স্ট্রাকচারটাই, যে প্রোটিন স্ট্রাকচারটা, মেজর পার্টটা। আর কোফ্যাক্টর অ্যাকচুয়ালি তৈরি করে এই মাইনর পার্টটা। এবং কোফ্যাক্টর এসে অ্যাটাচ হলেই দেখো এটা অ্যাক্টিভ হচ্ছে এবং যে সাবস্টেন্সগুলো রয়েছে সেই সাবস্টেন্সগুলো এখানে এসে তখন বাইন্ড করছে এবং এনজাইমের যেটা কাজ সেটা করতে পারছে। তো সেই জন্য এই এলিমেন্টগুলো দেখো অ্যাকচুয়ালি কী করছে, বিভিন্ন কোফ্যাক্টর হিসেবে কাজ করে, ব্লাড বাফার মেনটেন্যান্সে হেল্প করে। সেকেন্ড, এই এলিমেন্টগুলো ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্ট তারা মাসেল কন্ট্রাকশানে হেল্প করছে, নার্ভ ইম্পালস প্রোপাগেশন, এক জায়গা থেকে স্নায়বিক উদ্দীপনা আর এক জায়গায় নিয়ে যেতে হেল্প করছে। এটা ছাড়াও দেখো ভিটামিন সিনথেসিস করছে, আমাদের বডির মধ্যে বিভিন্ন রকমের ভিটামিন তৈরি করতে হেল্প করছে। এবং লাস্ট যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট সাইকেলিং, অর্থাৎ আমাদের বডির মধ্যেতে যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলো যে বডির মধ্যে সার্কুলেট হচ্ছে, বিভিন্ন সেল ইউটিলাইজ করছে, এক্সক্রিয়েটরি প্রোডাক্ট বডি থেকে বাইরে বেরোচ্ছে, এই সমস্ত জিনিসগুলোকে অপারেট করতে এটা কিন্তু কাজ করছে। এবং তার সাথে সাথে টিস্যু ডেভেলপমেন্ট, আমাদের দেহের মধ্যে যে টিস্যুর যে ডেভেলপমেন্ট, দেহের যে প্রত্যেকটা গঠন যে তৈরি হচ্ছে সেই গঠনগুলো তৈরি করার জন্য এটা কিন্তু অ্যাকচুয়ালি কাজ করছে। তাহলে এইগুলোই হচ্ছে আমাদের দেহের মধ্যে আরও যে ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্ট সেগুলো খাবার থেকে আমরা পাই, সেটাও কিন্তু আমাদের দেহেতে বিভিন্ন রকমের ভাইটাল রোল প্লে করছে। যেমন বিভিন্ন আয়ন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, এগুলো দেখো এই ধরনের বিভিন্ন রকমের কাজ আমাদের দেহের মধ্যে কিন্তু ক্রমশ করে চলেছে।